আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উৎসব উদযাপনে সংক্রমণের ঝুঁকি যেন না বাড়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা। রাত পোহালে ঈদ, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে মসজিদগুলোতে জামাতে বাড়তি প্রস্তুতি। করোনায় 7 সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু 31, পুলিশকে দেয়া হতে পারে বিচারিক ক্ষমতা। থামেনি ফেরিঘাটমুখী মানুষের স্রোত, ঝুঁকি নিয়ে ট্রাক কাভার্ড ভ্যানে যাচ্ছে মানুষ। ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে বিশ্বব্যাপী উদ্বেগ, পাল্টাপাল্টি বিমান হামলায় নিহত 83। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, প্রচন্ড দাবাদাহ আর রমজানে দেশে নেই ওয়াসার এমডি, অফিস করেন লস অ্যাঞ্জেলসে বসে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারও ঈদ উল ফিতর উদযাপন করতে হচ্ছে। ঈদ উদযাপন করতে গিয়ে কোনোভাবেই যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তিনি। টিকা সরবরাহের সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। সকল নাগরিক টিকার আওতায় আসবে। দুঃসময়ে গরিবের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মাননীয় এমপি মহোদয় কথা বলবেন, তাদের সাথে ওমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ভাষণের শুরুতেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে করোনা সংকটের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানান তিনি। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি উপলক্ষ না হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন। বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো। সম্মুখ সারির যোদ্ধাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে ভাইরাস প্রতিরোধে নাগরিকদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তিনি। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। টিকা সরবরাহে কিছু সমস্যার কথা তুলে ধরে সরকারের উদ্যোগ নাগরিকদের অবহিত করেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে রাশিয়া এবং চীনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা টিকা পাওয়ার জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছি। বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাব। লকডাউন দেওয়ার যুক্তি তুলে ধরে সরকার প্রধান বলেন, জীবন ও জীবিকার মধ্যে একটি সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করছে সরকার। কঠিন সময়ে কর্মহীন, দরিদ্র, অসহায়দের জন্য সরকারের কর্মসূচিগুলোর বিস্তারিত জানান শেখ হাসিনা। দুঃসময়ে দরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিত্তবান যারা আছে বা যাদের সামর্থ্য আছে তাদের প্রতি অনুরোধ, এই দুঃসময় আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সাহায্য হয়তো একটা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবে। ঈদের দিনে সকল কুপ্রবৃত্তি থেকে নিজেদের মুক্ত করে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে শপথ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কণ্ঠে। পথে পথে আজ হাঁকিব বন্ধু, ঈদ মোবারক, আসসালাম।
ঠোঁটে ঠোঁটে আজ বিলাবো সিন্নি ফুল কালাম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের কারণে এবার খোলা জায়গায় ঈদ জামাত হচ্ছে না, তাই মসজিদগুলোতে চলছে প্রস্তুতি। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে একটু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে মসজিদগুলোকে। ঈদের প্রধান জামাত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। প্রথম জামাত সকাল 7টায়, এরপর আরও 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের চাপ থাকলে প্রয়োজনে আরও বেশি জামাত করা হবে বলে জানিয়েছেন বাইতুল মোকাররম মসজিদের পরিচালক। জসিম জুয়েলের রিপোর্ট। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতো জাতীয় ঈদগাহ ময়দানে। এবার পরিস্থিতি ভিন্ন। করোনায় পাল্টে গেছে জাতীয় ঈদগাহর দৃশ্যপট। ধর্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে খোলা জায়গায় ঈদ জামাত হবে না, তাই ঐতিহ্য মতে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজন নেই। সেখানে এবার শুনশান নীরবতা। তবে মসজিদগুলোতে যথাযথভাবেই চলছে ঈদ জামাতের প্রস্তুতি। বাইতুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। করোনার কারণে নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পরিচালক বললেন, পুরো মসজিদকে জীবাণুমুক্ত করা হয়েছে। এছাড়া মুসল্লিদের বাসা থেকে উজু করে আসা, জায়নামাজ সঙ্গে আনা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাসা থেকে আসার সময় যথাসম্ভব তারা উজু করে আসবেন। মসজিদে কোনো কার্পেট দেওয়া হচ্ছে না। আমাদের মসজিদের ফ্লোরগুলি স্যানিটাইজার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং সেভাবে সারা মসজিদে এইভাবে থাকবে। শিশু, অসুস্থ তারা যাতে মসজিদে না আসেন সে বিষয়টি সকলকে লক্ষ্য রাখার জন্য বলা হয়েছে। সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর 1 ঘন্টা বিরতিতে আরও 4টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানালেন বাইতুল মোকাররমের এই পরিচালক। প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায়, সর্বশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান জাতীয় মসজিদের এই পরিচালক। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের পুলিশ প্রশাসনকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ শেষে 16 মের পর আবারও লকডাউন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। একথা নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রয়োজনে পুলিশকে সীমিত বিচারিক ক্ষমতা দিয়ে হলেও মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার কৌশল নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এদিকে করোনায় দেশে 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। একদিনে শনাক্ত 1290। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 9.58%। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। লকডাউনে করোনা সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি যখন উন্নতি হচ্ছে, তখন ঈদে মানুষের বাড়ি ফেরা ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের। তাই করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে বাড়ানো হচ্ছে লকডাউনের সময়সীমা। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, যে পার্শ্ববর্তী দেশের যে অবস্থাটা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। ঈদ উপলক্ষে যেভাবে মানুষজন এই যে মাস্ক না পরা, তারপরে কিছু সংখ্যক লোক এই যে বাড়িতে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে। ঈদের পরে বিশেষ করে 20-22 তারিখের দিকে এটা আবারও বেড়ে যেতে পারে। আমরা চিন্তা ভাবনা করছি যে ঈদের পরে আরও 1 সপ্তাহ এই বিধিনিষেধটাকে আমাদের চলমান রাখা। আমরা আশা করি যে 16 তারিখের মধ্যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমরা এগুলো জানাতে পারবো। এবার স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে থাকবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। বিধি আরোপে বাড়ছে পুলিশের ক্ষমতা। সরকারের পরিকল্পনা আছে যে আমরা এটাকে আমাদের যে আইনটি আছে, আইনের কিছু সংশোধনী এনে যদি আমরা সেভাবে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আমাদের কিছু কাজ করা যায় কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি। কারণ আমরা তো আর এভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রাখতে পারি না। এদিকে গেল 24 ঘন্টায় 31 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,076 জন। 459টি ল্যাবে 13,424টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,290 জন। নতুন 1,370 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 7,19,619 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 9.58%। আর সুস্থতার হার 92.41%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 13 জন ও চট্টগ্রাম বিভাগে 9 জন। মৃতদের মধ্যে পুরুষ 17 ও নারী 14 জন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যেই মৃত্যুর সংখ্যা বেশি, 19 জন। মৃতদের 2 জন বাদে সকলেই হাসপাতালে মারা গেছেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের আগে ফেরিঘাটমুখী মানুষের স্রোত থামেনি, তবে ফেরি চলাচল শুরু হওয়ায় অনেকটা চাপ কমেছে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে।
এদিকে মহাসড়কে যাত্রীবাহী যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে যাচ্ছেন অনেকেই। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ২১-এর প্রতিনিধি সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া, বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। সকাল থেকেই ঘরমুখো মানুষের স্রোত। বেলা বাড়ার সাথে সাথে ঘাটের উভয় পাড়ে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘাট থেকে কিলোমিটার খানেক দূরে সড়কে বিজিবির চেকপোস্ট। তবে বাধা পেরিয়ে নানা পথ ঘুরে পায়ে হেঁটে ও ট্রাক সহ বিভিন্ন যানবাহনে যাত্রীরা ঠিকই শিমুলিয়া ঘাটে পৌঁছে যাচ্ছে। এদিকে পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী পারাপারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফেরি না পাওয়ার অভিযোগ যাত্রীদের। এত টাকা ভাড়া, যে জায়গায় 300 টাকার ভাড়া আমাকে 600 টাকা যাইতে হয়। কিলেগা পরিস্থিতি চলতেছে এরকম। লাশের গাড়ি, রুগী কোনো গাড়ি নিতে আসে না। রাত্র 3টা থেকে ফেরি গাড়ি আমরা বসা, ফেরি চলে কিন্তু গাড়ি পার করতেছে না। তবে 15টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করায় গেল কয়েকদিনের চেয়ে কমেছে চাপ, বলছেন পুলিশ কর্মকর্তা। এখানে নির্বিঘ্নে যাত্রী যাতায়াত করতে পারছে, এখানে কোনো প্রকার যানজটের সৃষ্টি নেই। অতিরিক্ত ফোর্স আমাদের মোতায়েন আছে। এদিকে পাটুরিয়ায় 17টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সবকটি ফেরি চলাচল করায় পাটুরিয়া ফেরিঘাটে নেই হুড়োহুড়ি। বন্ধ আছে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা। রত্না জামান, ২১ টেলিভিশন। এদিকে শেষ মুহূর্তের ঈদযাত্রায় সড়ক মহাসড়কের ভিড় কমেছে। নিষেধাজ্ঞা থাকলেও আবদুল্লাপুর থেকে কিছু দূরপাল্লার যাত্রীবাহী বাস ঢাকা ছেড়েছে। গাবতলী ও সায়দাবাদ টার্মিনাল থেকে গণপরিবহন না পেয়ে আজও ভাড়া করা প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে চেপে রওনা হচ্ছেন অনেকেই। গুলিস্তান বাবুবাজার থেকে মাওয়া ঘাটের দিকে চলেছে ভাড়ায় চলা সিএনজি অটোরিকশা। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ঈদযাত্রার খবর জানাচ্ছেন মানিক শিকদার। গত কয়েকদিনের তুলনায় সড়কে ঘরে ফেরা যাত্রীর চাপ কম। আবদুল্লাপুর থেকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা সহ কয়েকটি জেলার উদ্দেশ্যে ছেড়েছে কিছু বাস। নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলছে কিছু বাস। স্বাস্থ্যবিধির ধার ধারিনি কেউই, ভাড়াও গুনতে হয়েছে কয়েক গুণ। আমরা তো সারা বছরে ছুটি পাই না, পাই 2টা ঈদের ছুটি পাই। কি করবো, আমার তো সমস্যা, তার জন্য আমার যাইতে হইতেছে। জায়গায় জায়গায় ভাঙা আসতে হইতেছে আমাদের। দূরপাল্লার পরিবহন, পিকআপ এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা থাকলেও থামানো যায়নি ঈদযাত্রা। প্রাইভেট কার এবং হাইস এবং পিকআপ যেগুলো আমাদের চোখের সামনে পড়তেছে ভাড়া নেওয়া, সেগুলো আমরা আইনে আওতায় আনতেছি এবং মামলা করতেছি। অভাবের তাড়নায় নিতান্ত বাধ্য হয়ে বাস নামিয়েছে বলে জানায় পরিবহন শ্রমিকরা। আর্থিক সাহায্যের জন্য সরকার ও মালিকপক্ষের কাছেও দাবি জানিয়েছে তারা। সরকার আর ফেডারেশন নেতারা কি চাইছে তারাই জানে, আমাদের মতো সাধারণ শ্রমিকরা মরতেছে না গায়া। এই পর্যন্ত কোনো শ্রমিকরা কোনো সরকার বা কিছু কেউ দেয় নাই, মালিক পক্ষ সরকার 2 টাকা সাহায্য করে নাই। এই চিত্র বাবুবাজারে। সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেট কারে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা। একে তো ভাড়া বেশি, তার উপর ভোগান্তি মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে যাত্রা। যেমন নড়াইল, এটা ভাঙে যাইতে হবে। পরিবারের সবাইকে নিয়ে ঈদ আনন্দ উদযাপনের অপেক্ষায় ভোগান্তি সহ্য করা যাত্রীরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। গাজা পরিস্থিতি। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘর্ষে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। গেল 4 দিনে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলায় নিহত সংখ্যা বেড়ে 83। বৃহস্পতিবারও গাজা সীমান্তে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। স্থল অভিযানেরও পরিকল্পনা করছে দেশটি। এদিকে দুদেশের মধ্যে পরিস্থিতি নিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশের মধ্যে শুরু হয়েছে নতুন রাজনীতি। রিপোর্ট দুলি মল্লিকের। গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার নতুন করে এই হামলায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের একটি 6তলা আবাসিক ভবন বিধ্বস্ত হয়। হামাসও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। এতে রাজধানী তেল আবিবের কাছে একটি ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন রাস্তায়ও দুপক্ষের মধ্যে থেমে থেমে চলছে সংঘর্ষ। সোমবার ফিলিস্তিনি বসতি উচ্ছেদকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। এরপর থেকে দফায় দফায় চলছে হামলা পাল্টা হামলা।
এছাড়া দুই রাষ্ট্রের এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্য দেশেও। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলে দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। হামাসের রকেট হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল আত্মরক্ষার পথ বেছে নিতে পারে বলে মন্তব্য করেন। অন্যদিকে প্রতিবেশী দেশ তুরস্ক হামাস ও ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান জানায় দেশটি। উদ্বিগ্ন জাতিসংঘ, বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছে সংস্থাটি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মৃত্যু হত্যাকাণ্ডে বাবুল আক্তারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ, পিবিআইয়ের 4 সদস্যের তদন্ত দল গঠন। উড়োজাহাজের টিকিট যেন সোনার হরিণ, 3000 টাকার ভাড়া ঠেকেছে 10,000-এ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনাকালীন সংকটে রাজনৈতিকভাবে একে অন্যকে দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে বিএনপিকে দায়ী করেন তিনি। ঈদকে সামনে রেখে এই করোনা সংকটে রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকা আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য। দেশে স্থিতিশীলতা নষ্ট করার মতো যত প্রয়াস, তার সবগুলোর সাথেই বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তাই তাদের মুখে এসব কথা শুনলে জনগণ হাসে। মাহমুদা খানম মৃত্যু হত্যাকাণ্ডে সাবেক এসপি বাবুল আক্তারকে রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এজন্য 4 সদস্যের একটি টিম গঠন করেছে পিবিআই। বুধবার 5 দিনের রিমান্ড মঞ্জুর হবার পর আদালত থেকে তাকে সরাসরি সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ে এনে সাধারণ আসামিদের মতোই হাজতখানায় রাখা হয়েছে। এরই মধ্যে বাবুল আক্তারের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। এদিকে বাবুলের ভাড়াটিয়া খুনি ও এজাহারভুক্ত আসামি সাইদুল ইসলাম শিকদার প্রকাশ সাকুকে রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ঈদের দিনের আবহাওয়া নিয়ে সুসংবাদ নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে ঈদের আগের দিন শেষ রাত থেকে সকালের অনেকটা সময় জুড়ে প্রায় সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা থাকবে কিছুটা কম। মফিউর রহমানের রিপোর্ট। ঈদের দিন অনুকূল আবহাওয়ার প্রত্যাশা সকলের, তবে এবার পূর্বাভাস ভিন্ন। আবহাওয়া দপ্তর বলছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঈদের দিনও। সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে। 8টি বিভাগের সমূহের প্রায় সব বিভাগেই কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সতর্ক সংকেত নেই, তবে আগামীকালকে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের পরের দিন থেকে আবহাওয়া ভালো হতে থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস। এরপর বেশ কয়েকদিন বৃষ্টি বাদলের সম্ভাবনা নেই। 15 মে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের যে প্রবণতা, সেই প্রবণতাটা অনেকাংশে কমে যেতে পারে। ঈদের দিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও এরপর থেকে আবার বাড়বে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজের জামাত। নামাজ শেষে দেশ জাতিসহ সর্বোপরি করোনা ভাইরাস থেকে সারা বিশ্ব মুক্ত হওয়ার জন্য মোনাজাত করা হয়। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দক্ষিণ চট্টগ্রামে 7টি উপজেলার অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ। করোনা সংক্রমণের কারণে ঈদের জামাত হয় বিভিন্ন মসজিদে। জেলার সাতকানিয়া, মির্জারখিল দরবার ও চন্দনাইশ জাহাগিরিয়া দরবার শরীফের অনুসারীরা 250 বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ, রায়পুর ও সদর উপজেলার 11টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদ উল ফিতর উদযাপন করছেন। সকালে রামগঞ্জ ও নোয়াগাঁওয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব গ্রামের মুসল্লিরা গত 41 বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ সাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত হয়। ঈদের জামাতে নারীদের জন্য ছিল পৃথক ব্যবস্থা।
দিনাজপুরের সদর, চিরিরবন্দর, কাহারোল উপজেলার কয়েকটি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে কয়েক হাজার পরিবার। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত। অংশ নেন গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার সহ বিভিন্ন এলাকার মানুষ। বরিশাল মহানগরী সহ জেলায় আগাম ঈদ উদযাপন হচ্ছে ৪৩টি গ্রামে। এবছর বরগুনায় ১০ গ্রামে, মাদারীপুরের ৪টি উপজেলায় ৩০ গ্রাম, চাঁদপুরের ৪০ গ্রাম ও ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মুসলিম ঈদুল ফিতর উদযাপন করেন। বেশিরভাগ ঈদ জামাতে মানা হয়নি স্বাস্থ্যবিধি, তৎপরতা ছিল না স্থানীয় প্রশাসনের। রত্না জামান, ২১শে টেলিভিশন। লকডাউনে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ থাকায় উড়োজাহাজের টিকিট যেন সোনার হরিণ। টিকিট তো সহজে মিলছেই না, মিললেও দাম বেশি। ৩,০০০ টাকার ভাড়া গিয়ে ঠেকেছে ১০,০০০ টাকা পর্যন্ত। বেসামরিক বিমান সংস্থাগুলো বলছে যাত্রীর চাপ থাকায় দাম বেড়েছে। জসিম জুয়েলের রিপোর্ট। ঈদের আগে চাপ থাকে আকাশপথেও, আর এবার মহাসড়কের চাপ বিমানবন্দরে। চাহিদার শেষ নেই, কিন্তু টিকিট কোথায়? ঈদের দিন পর্যন্ত সব টিকিটই বিক্রি হয়ে গেছে। চাপ সামলাতে এয়ারলাইন্সগুলো বাড়তি ফ্লাইট চালানোর অনুমতি চাইলেও সায় দেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একটি এয়ারলাইন্স ৬ রুটে প্রতিদিন ১৮টি করে ফ্লাইট পরিচালনা করছে। স্বাভাবিক সময় প্রায় প্রতিটি রুটেই ভাড়া ছিল ৩ থেকে ৩,৫০০-এর ঘরে। সেই ভাড়া এখন ঠেকেছে ৯ থেকে ১০,০০০ টাকায়। ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানালেন, ঈদকে কেন্দ্র করে টিকিটের চাপ বেড়েছে। টিকিট দেয়া যাচ্ছে না, ফ্লাইটের সংখ্যা বাড়ানোর আবেদন করা হলেও অনুমতি মেলেনি বলে জানান তিনি। রেল, লঞ্চ কিংবা ইন্টারসিটি বাসগুলো বন্ধ থাকার কারণে আমাদের এয়ারে বেশ একটা চাপ আমরা অনুভব করেছিলাম গত বেশ কয়েকদিন ধরে। তো সেখানে চাপ থাকলে আমরা আসলে সিভিল এভিয়েশন অথরিটির কাছে আমাদের ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য আসলে রিকোয়েস্ট করেছিলাম, বাট পরিস্থিতির কারণে আসলে বাড়ানো সম্ভব হয়। টিকিটের বাড়তি দাম কেন? এই প্রশ্নের উত্তরে বিমান সংস্থাগুলো বরাবর যা বলে থাকে তাই বললেন ইউএস বাংলার এই কর্মকর্তা। শেষ মুহূর্তে যারা পরিকল্পনা সাজিয়েছেন যে বাড়িতে যে ঈদ করবেন, তাদের জন্য আসলে খোঁজ করতে যেসব লিমিটেড সিট আছে সেখানে হয়তো একটা হায়ার ফেয়ার গুলো শো করেছে। ঢাকা থেকে অলমোস্ট 100% প্যাসেঞ্জার নিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন ডেস্টিনেশনে, কিন্তু রিটার্নিং এ সেখানে 10 to 15% আর 20% ম্যাক্সিমাম 30% প্যাসেঞ্জার নিয়ে আমরা ঢাকায় ব্যাক করছি। নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। মা ও ছোট বোনকে নিয়ে ঈদ উদযাপনে নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরের গ্রামের বাড়ি যাচ্ছিল কিশোর রিফাত। মর্মান্তিক দুর্ঘটনায় রিফাতের সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বুধবার ফেরিতে অতিরিক্ত যাত্রীর চাপে মারা যান মা নিপা বেগম। বাড়িতে এখন শোকের মাতম। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রিফাতের দাদা ও নানি বাড়িতে শোকের মাতম, প্রিয়জন হারানোর বেদনায় কান্নার আহাজারি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখী কয়েক হাজার যাত্রীর সাথে ফেরিতে ওঠে রিফাত ও তার মা। যাত্রীর চাপে প্রচণ্ড গরমে অনেকের সাথে অসুস্থ হয়ে পড়েন রিফাতের মা। এ সময় ৩টি শিশু ধাক্কা খেয়ে পড়ে গেলে তাদের রক্ষা করে ছোট্ট রিফাত। একজন বৃদ্ধসহ কয়েকজনকে পানি পান করিয়ে জীবন বাঁচায়, কিন্তু নিজের মায়ের শেষ করুণ পরিণতিটা রুখতে পারেনি সে। রিফাতের বাবা নারায়ণগঞ্জে মিলে এবং রিফাতের মা গার্মেন্টসে কাজ করত। কত জাম, তুমি গরম সহ্য করতে পারো না, তুমি যাইও না। তো উনি বললো যে না, তুমি তোমার বাপ মালিক ঈদ করবো, আমি তোমার বাপ মালিক করবো, তুমি যদি যাও তো আমার কোনো সমর্থন নেই, তুমি যাও। সামনে 2টা গাড়ি বার করার পরে মানুষ এমন একটা ধাক্কা মারছে, ধাক্কার চড়ে সব আছে না, আমরা 5-6 জন একসাথে ছিলাম, 6 জনের 6 দিকে সিটে গেছি। দেখি পুলিশরা আমার মারা নিয়ে অনেক হওয়াইছে, তারপর ধাক্কা ছিছেন। তারপর আমি কি স্যারের কি মারা গেছে, হ্যাঁ আমি কিন্তু দেন না স্যার। তারপর দিই আমার মা। এমন করুণ ঈদযাত্রা আর চান না মাদারীপুরবাসী। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। প্রচণ্ড দাবাদাহ আর রমজানে দেশে নেই ওয়াসার এমডি তাকসিম খান। মহামারীর এই সময়ে তার থাকা না থাকা নিয়ে চলছে নানা গুঞ্জন।
আমেরিকা অবস্থানরত ওয়াসার এমডির অনলাইনে অফিস করার ব্যাপারেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। টানা দাবদাহে ঢাকা ওয়াসার বহু গ্রাহকের ছিল না নিরবচ্ছিন্ন পানি সরবরাহ। প্রতিকার পেতে কেউ কেউ ওয়াসা এমডির সাক্ষাৎও চেয়েছিলেন, কিন্তু তিনি দেশে নেই। তাহলে আছেন কোথায় আর কিভাবে চালাচ্ছেন ওয়াসার গুরুত্বপূর্ণ কাজ? 12 বছর ধরেই যখন আছি তখন আমি পালিয়ে যাব কেন? সময় হলে তো চলেই যাব। ঢাকা ওয়াসা অ্যাক্ট 96 এর আন্ডারে ঢাকা ওয়াসা পরিচালিত হয়। বেতন ভাতা এবং অন্যান্য সব সুযোগ সুবিধা বোর্ড নির্ধারণ করে। তার দাবি, নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে লস অ্যাঞ্জেলসে থেকেই নিয়মিত অফিস করছেন তিনি। এবং বোর্ড আমাকে এই শর্তেই ছুটি দিয়েছে যে আমি ওই ছুটি অবস্থায় বিদেশে থেকে অনলাইন কাজ করব। বহুলাংশে আমরা কাজকে ডিজিটাল করে ফেলেছি, কাজে আমাদের অনলাইন সব কাজই আমরা এখন করতে পারি। তো কাজেই আমি অনলাইনে কাজ করব। সরকারি চাকুরি প্রবিধান মানায় যখন আর্ন লিভে কেউ যায় তখন সে যার জায়গায় আরেকজনকে ভারপ্রাপ্ত করে যায় এবং আর্ন লিভে থাকা অবস্থায় সে কাজ থেকে ওই কাজের সাথে সম্পৃক্ত থাকে না। আমাদের চাকরি হচ্ছে ওয়াসা অ্যাক্ট 1996 পার্লামেন্টে পাশ করা একটা আইনের আওতায়। ওয়াসার এমডি একজন সার্বক্ষণিক কর্মকর্তা এবং সমস্ত কাজের জন্য তিনি জবাবদিহি করবেন এবং তাকে বোর্ড দ্বারা নিয়োগ প্রাপ্ত হবেন। তবে সরকারের অনুমোদন লাগবে, চেক অ্যান্ড ব্যালেন্স, এবং ওনাকে ফায়ার করতে পারবে বোর্ড, তবে আবার সরকারের অনুমোদন লাগবে এবং উনি রিপোর্টেবল হবেন বোর্ডের কাছে। ওনার বেতন ভাতা বোর্ড ঠিক করবে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেষ সময়ে কেনাকাটার ব্যস্ততা, বেড়েছে সেমাই চিনির পাশাপাশি মাংস ও মশলার বেচাকেনা। সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন, করোনার প্রকোপে ঘরেতেই উৎসব। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদ। ঈদের আগের দিন অসহায় দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। করোনা দুঃসময়ে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা। এক কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রোষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান। মাহমুদ হাসানের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে ওলামা এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান। এ আয়োজনে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের থেকেই বিএনপিকে শিখতে হবে কিভাবে জনগণের পাশে থাকতে হয়। বিএনপি এবং তার মিত্ররা এই দোষারোপের রাজনীতি পরিহার করে ঈদের পরে অন্তত জনগণের পাশে দাঁড়াবেন। রমজান মাস জুড়ে ব্যক্তি উদ্যোগে ছিন্নমূল ও ভাসমানদের ইফতার বিতরণ করেছে ঢাকা উত্তরের যুবলীগ নেতা তাজবিরুল হক অনু। ধানমন্ডি এলাকায় প্রতিদিনের মতো আজও 500-এরও বেশি মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। করোনাকালীন দুর্যোগ যতদিন চলবে, মানুষের কল্যাণে আমরা যুবলীগ সবসময় মানুষের পাশে থাকব। ঢাকা দক্ষিণ সিটির লালবাগ এলাকার কাউন্সিলর স্যার সলিমুল্লাহ এতিমখানার শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। সলিমুল্লাহ এতিমখানায় পুরো মাসব্যাপী আমি ইফতার আয়োজন করার চেষ্টা করি, সম্পূর্ণ আমার নিজের উদ্যোগে। বাবা মা হারানো এতিম শিশুরা ঈদ বস্ত্র পেয়ে বেশ খুশি। ঈদের দিন এই ড্রেসটা পরে ঈদ করব। ড্রেসটা আমি পেয়ে খুশি হয়েছি, ড্রেসটা আমি ঈদের দিন পরব। এদিকে দুনিয়ায় শাড়ি, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। জয়পুরহাট জেলার সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। ভোলার লালমোহন সাতবাড়িয়ায় প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। করোনা পরিস্থিতিতে ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বান্দরবনে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মানুষের নতুন পোশাক দেওয়া হয়। খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি এলাকাতে
সিন্দুকছড়িতে 2 শতাধিক মানুষের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত 5 শতাধিক দুস্থ শিশুদের নতুন পোশাক দিয়েছেন। ঠাকুরগাঁয়ের চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে 5 টাকা ঈদ বাজার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়। পঞ্চগড়ের শতাধিক পথ শিশুদের নিয়ে মেহেরিরাঙা উৎসব পালন করে একদল তরুণ তরুণী। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ঈদের আগে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বেচাকেনা বেড়েছে সেমাই, চিনির পাশাপাশি মাংস ও মশলার। তবে বাজারে ক্রেতার চাপ কম থাকায় পণ্যের দামে তেমন কোনো বদল নেই বলে জানিয়েছেন দোকানিরা। মেহেদী হাসানের রিপোর্ট। মাহে রমজান শেষ, দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ ভালো খাবার। এছাড়া ঈদের পর কয়েকদিন বাজার বন্ধ থাকবে, তাই কারওয়ান বাজারে ক্রেতার কমতি নেই। ঈদের আগে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাংস। মুরগি, গরু, খাসি সব মাংসেরই বিক্রি বেড়েছে, তবে দাম বাড়েনি বলেই জানালেন বিক্রেতারা। আগে যে 150 টাকা করে খুচরা বিক্রি করছি, আজকেও 150 টাকা করে আমরা খুচরা বিক্রি করতেছি। বেচা কিনা আল্লাহর মধ্যে মোটামুটি ভালো আছে, কিন্তু দাম বাড়ে নাই। দাম আগের মতনই আছে, 900 টাকা করে খাসি, আর ছাগলের গোশত 800 টাকা কেজি। মাছের চাহিদা কমেছে বলে বড় মাছের দামও কিছুটা কম। দাম কম আছে, হালকা বার্তা বেচা কিনি টুকটাক বেচা কিনি চলতেছে। এই কাতল মাথা তুলনের কয়দিন আগে 450 500 হলো 350 টাকা। মুদি দোকানে ক্রেতারা ভিড় করছেন মশলা, সেমাই, চিনি কিনতে। তবে কোনো পণ্যের দাম নতুন করে বাড়েনি বলে দাবি দোকানীদের। ঈদের আগের দিন আজকে কালকে সানরাইজ, এই কারণে আর কি ভিড় দেখা যাচ্ছে আর কি, আপনার কাস্টমার কম। ঈদ উপলক্ষে সেমাই, চিনি, মশলাপাতির দাম তেমন কিছু বাড়ে নাই, সবকিছু মোটামুটি আগের মতোই আছে। ক্রেতাদের অভিযোগ, পণ্যের দাম আগেই বাড়িয়ে রেখেছেন ব্যবসায়ীরা। কাঁচা বাজার করছি, আর হলো সেমাই, দুধ, চিনি এগুলো কিনতেছি, দাম বেশি আর কি, কম না। এদিকে ঈদ সামনে রেখে শসা, টমেটো, গাজরের সাথে দাম বেড়েছে পেঁয়াজ, আলুর। কেজিতে পেঁয়াজে 2 টাকা বাড়ছে, আলুতে 1 টাকা বাড়ছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 11টার একটু সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎসব উদযাপনে সংক্রমণের ঝুঁকি যেন না বাড়ে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা। রাত পোহালে ঈদ, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে মসজিদগুলোতে জামাতের বাড়তি প্রস্তুতি। করোনায় 7 সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু 31, পুলিশকে দেওয়া হতে পারে বিচারিক ক্ষমতা। থামিনি ফেরিঘাটমুখী মানুষের স্রোত, ঝুঁকি নিয়ে ট্রাক কাভার্ড ভ্যানে যাচ্ছে মানুষ। ইসরায়েল ফিলিস্তিনি সংঘর্ষে বিশ্বব্যাপী উদ্বেগ, পাল্টাপাল্টি বিমান হামলায় নিহত 83। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এরপরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।